তো দেখ এখন আমরা কোম্পানি ল, ঠিক আছে, মানে এখনো পর্যন্ত যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3বার পরীক্ষা হয়েছে, 2বার অফলাইনে হয়েছে আর একবার অনলাইনে পরীক্ষা হয়েছে। 2018 আর 2019 সাল পরীক্ষা হয়েছে অফলাইনে, আর 2021 সালটা পরীক্ষা হলো অনলাইনে। 2বার অফলাইন একবার অনলাইন। তো আমি এখন 18 সালটাকে মেলাই, তারপর 19 সাল নয় একটা করে মেলাবো। তো 18 সালে দেখি। আর এমনি ল পেপারটা জানিস তো, টোটাল 100 নম্বর পেপার, ঠিক আছে, 100 নম্বর পেপার। তাহলে 100 নম্বর পেপার কি হবে, তোর তো অফলাইনে কোশ্চেন প্যাটার্ন সেট হবে। তাহলে কি হবে, 1 নম্বরের 20টা আর 2 নম্বরের 30টা, তার মানে কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 50টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তো মাথা ঠান্ডা মেরে দেখে করতে হবে। 1 নম্বরে 10টা আছে, 40টা কোশ্চেন আছে। না 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 তুই জানিস, আমি বলেছি তুই জানিস না, আরে কম জানতে পারিস তো, অসুবিধা কোথায়। আচ্ছা দেখ শোন, তাহলে তোকে তো করতে হবে, তোর 80 নম্বর করবে কি করে বোকার মতন। 1 নম্বরের 20টা পড়ে আছে, 1 নম্বরের 20টা আর 2 নম্বরের 30টা, তাহলে 20 আর 60 80 হয়ে গেল। তো দেখ প্রথম কোশ্চেন একটা করে বলছি, তোদের বইতে কিন্তু কোশ্চেনটা কেন জানিস তো, দেখ কোশ্চেন তো 4টে সেট হয়, তোর কোশ্চেন ওর পর হবে, তাই না। কিছুদিন আগে আমি ইকোনমিক্স এর পরীক্ষা হলো, আমি তো সলভ করে দিলাম, আমার কাছে পার্ট এ এসেছিল। এবার কারোর কাছে কেউ বি পেয়েছে, আমার কাছে যে কজন পড়ে কেউ পার্ট এ পায়নি, ম্যাক্সিমাম সব বি নাই সি সব পেয়েছে। তো বুঝতে পারলি তো, তো এই বলেছে। তো দেখ গ্রুপ এটা বলছি, 1 নম্বর কোশ্চেন মানে তোদের সব বলা উচিত, খুব সোজা সোজা কোশ্চেনই বলবো, জিজ্ঞাসা করবো। আর কোম্পানি ইজ বডি ক্রিয়েটেড বাই ল, এটা তো সবাই জানিস, তাই না। কোম্পানি ইজ বডি ক্রিয়েটেড বাই ল, তাহলে এটা কি হবে, তো এটা তো আর্টিফিশিয়াল হবে না, কোম্পানিকে কে তৈরি করে জানিস তো, আর্টিফিশিয়াল, এটা তো কমন কোশ্চেন। তারপর 2 নম্বর বলছে দ্য কনসেপ্ট অফ কোম্পানি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কোম্পানি অ্যাক্ট 2013, বলছে কোম্পানি যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস হয়েছে কোম্পানি অ্যাক্ট 2013 অ্যাসোসিয়েট, ঠিক অ্যাসোসিয়েট। বলছি 1 পার্সন কোম্পানি, তার মানে তুই এটাকে শর্ট ফর্ম লিখে রাখতে পারিস, তুই যদি মনে করিস শর্ট ফর্ম লিখবো ওপিসি, ওপিসি ফুল ফর্ম কি, ওপিসি ফুল ফর্ম হচ্ছে 1 পার্সন কোম্পানি, ঠিক আছে, 1 পার্সন কোম্পানি, ঠিক আছে। ওপিসি ফুল ফর্ম কি, 1 পার্সন কোম্পানি, বুঝতে পারছিস তো। বলছে 1 পার্সন কোম্পানি কি বলেছে, ক্যান বি এস্টাবলিশড বাই আ পার্সন, ঠিক আছে তো, 1 পার্সন কোম্পানি ক্যান বি এস্টাবলিশড বাই আ পার্সন হু ইন্ডিয়ান সিটিজেন এন্ড রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে বুঝতে পারলি, তোর মাথায় রাখবি 1 পার্সন কোম্পানি কি স্যার, রেসিডেন্ট ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার রেসিডেন্ট, আর কি ইন্ডিয়ান সিটিজেন, দুজন মিলে কিন্তু 1 পার্সন কোম্পানি এস্টাবলিশড হচ্ছে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর বডি ইনকর্পোরেট মিন্স, বডি ইনকর্পোরেট মানে কি কর্পোরেট, তাই তো, বডি ইনকর্পোরেট মানে কর্পোরেট, এগুলো সমস্ত এইগুলোই তোর, মানে আমি এটাই বলতে চাই এইগুলোই তোর কি পয়েন্ট হিসেবে তুই মাথায় রাখতে হবে, এইগুলো কি পয়েন্ট, এই ছোট ছোট পয়েন্টগুলো মাথায় রাখবি, ঠিক আছে, ঠিক আছে। বডি কর্পোরেট মানে কি কর্পোরেট, বেশ, বডি কর্পোরেট মানে কর্পোরেট। তারপর কি বলেছে, দ্য প্রমোটার স্ট্যান্ডস, প্রমোটার বলতে কি বোঝায়, দেখ এখানে বুঝতে পারছিস, বলতে পারবি, পেয়েছিস, প্রমোটার স্ট্যান্ডস ইন বোথ এ এন্ড বি, তাহলে বি তে কি লেখা আছে এগুলো পড়তে হবে তোকে, বোথ এ এন্ড বি বললে কি করে হবে, তাই না, তোকে জানতে হবে তো। ট্রাস্টেশন পজিশন বি নম্বর, আর এটা আছে ফিডুশিয়ারি পজিশন, তার মানে প্রমোটার স্ট্যান্ডস কি, ফিডুশিয়ারি পজিশন আর ট্রাস্টিশিপ পজিশন, তাহলে এইগুলো সব মাথায় রাখতে হবে। 6 নম্বর কি বলেছে, ড্যাশ ডিফাইন দ্য অবজেক্টস এন্ড পাওয়ার অফ দ্য কোম্পানি, মানে বুঝিস তো, আর্টিকেল, আর্টিকেল সে পুরো পরিষ্কার ভাবে লেখা আছে, ঠিক আছে, বলছে আর্টিকেল কি ডিফাইন করেছে, কোম্পানির অবজেক্টিভ আর পাওয়ার সম্পর্কে পুরো আর্টিকেলে বলা আছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তারপর 7 নম্বর, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, ঠিক আছে, এটা খুব দেয়, আমি দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন আছে, ডক্ট্রিন অফ আল্টা ভাইরাস, ঠিক আছে তো। তো কি বলছে, ওয়াজ কনফার্ম ইন কেস অফ, লটা কি মানে কোন ল, কোন কেস লটা কি ছিল, এআরসি আয়রন কোম্পানি ভার্সেস রিচে, ঠিক আছে তো। 8 নম্বর বলছে দ্য প্রসপেক্টাস ইস্যুড বাই আ কোম্পানি, তো প্রসপেক্টাস ইস্যুড বাই আ কোম্পানি মাস্ট বি ডেটেড, মানে প্রসপেক্টাস মানে ডেটেডটা উল্লেখ, বুঝছিস তো, ডেটেড, ঠিক আছে। 9 নম্বর অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর ইজ কন্ডাক্টেড বাই এওএ, জানিস এওএ এর ফুল ফর্ম বলতে পারবি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ধরো এটা লিখে এমও এওএ, তাহলে কি বললাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তেমনি মোয়া হয়, মোয়া, তাই তো, মোয়া মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম,
এইগুলো জেনে রাখ না, অসুবিধা কোথায়। বললো পরীক্ষা দিয়ে দিল MOA স্ট্যান্ডস ফর, ঠিক আছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, MOA। তাহলে কি বললাম বুঝছো? তাহলে কি বল, এটাই বললাম অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট ডিরেক্টর ইজ কন্ডাক্টেড। তাহলে কিসে আছে এটা, কোথায় লেখা আছে? AOA নাকি MOA নাকি কন্ট্রাক্ট নাকি AOA, মাথায় রাখতে হবে জিনিসগুলো, ঠিক আছে। বলছে উইদাউট ড্যাশ নো ইন্ডিভিজুয়াল শ্যাল বি অ্যাক্ট অ্যাজ আ ডিরেক্টর। DIN আর DIN এর ফুল ফর্ম কি? ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। এগুলো সব মাথায় রাখ। ডাইরেক্টর পরে নেই, ফটো তুলে নিস একবারে, হ্যাঁ না, ভালো হচ্ছে। ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক তো? বুঝতে পারছিস তো? এগুলো সব নোট করে নিচ্ছিস, নোট করছি কিন্তু। তারপর কি বলছে বল, বলছে the of director as per company act 2013 is given under section 166। তাহলে 166 এ কিসের উল্লেখ করা আছে? জেনারেল ডিউটি। তাহলে এটাও লিখে রাখ, আন্ডার সেকশন 166 এ কি লেখা আছে? আন্ডার সেকশন 166 এ কি লেখা আছে? জেনারেল ডিউটিস, জেনারেল ডিউটিস। এইগুলো তোরা কি পয়েন্ট হিসেবে মাথায় রাখতে পারিস, ঠিক আছে তো? যেইগুলো বলছি এগুলো সুন্দর করে রাখবি মাথায়। পরীক্ষার আগে একবার থরলি রিডিং করে দিবি, কিছু তো কমন আসবে তোর মধ্যে থেকে। এইগুলো যখন যা এমসিকিউ করবি, আমি অনেক এমসিকিউ দেবো, ওইগুলো নোট করবি, একটা খাতা নিয়ে বসবি, নোট করবি, নোট করবি, পরীক্ষার আগে ওইগুলো একবার চোখ বুলিয়ে দিবি, ঠিক আছে তো? আমি প্রচুর মডেল পেপার কোশ্চেন সেট হচ্ছে, আমি দেবো, মডেল সেট দেবো। তারপর বলেছে কি, a company secretary is defined in the section of company act 224। তাহলে 224 এ কিসে ডিফাইন করা হয়েছে? কোম্পানি সেক্রেটারি। তাহলে 224 এ কি বলা হয়েছে? কোম্পানি সেক্রেটারি, সেক্রেটারি। তাহলে বুঝতে পারছিস তো? এগুলো এগুলো দেখ, আর লিখে লিখে বললে অনেক কিছু মনে থাকে, জানিস তো? লিখে লিখে বললে খুব মনে থাকে। তারপর কি বলছে 13 নম্বর বলছে proceeds from issue cannot be utilized for the purpose of redemption of preference share। বলছে proceeds from issue, বুঝছো? proceeds from issue cannot be utilized, ঠিক আছে, for the purpose of redemption of preference share। এই লাইনটার মানে আমি তোকে বোঝাতে পারি। এই লাইনটার মানে তুই প্রপারলি পুরো ক্লিয়ার হয়ে যাবে যখন তুই 5th সেমিস্টারে উঠবি। 5th সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিং বলে একটা সাবজেক্ট আছে, যেখানে এটা হচ্ছে অঙ্কের একটা চ্যাপ্টার আছে, প্রেফারেন্স শেয়ার। এখানে বলছে যে প্রেফারেন্স শেয়ার না আমরা রিডিম করি, আমরা যদি কারো থেকে বিজনেস করাতে প্রেফারেন্স শেয়ার থেকে টাকাটা ইস্যু করি, পরবর্তী সময় টাকাটা রিডিম করতে হয়। তো রিডিম করার জন্য কোথা থেকে টাকা নিতে পারি? আমি ইকুইটি শেয়ার ইস্যু করে টাকা রিডিম করতে পারি, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে টাকা রিডিম করতে পারি, কিন্তু ডিবেঞ্চার ইস্যু করে টাকা রিডিম করা যায় না। এটা কমন কোশ্চেন, এটা কমন কোশ্চেন। তাহলে এটা মাথায় এটা লিখলাম না, এটা কি বললাম? ধর আমি তোকে বলছি দ্য বিজনেস, জানিস তো সোর্সেস অফ ক্যাপিটাল, এর পরীক্ষায় যদি কোনোদিন কোশ্চেন দেয় বলতে পারবি সোর্সেস অফ ক্যাপিটাল। একটা কোম্পানি তৈরি করবে, তার সোর্স কোথায়? ক্যাপিটাল। ইকুইটি শেয়ার মানে শেয়ার, শেয়ার ডিবেঞ্চার, ঠিক আছে? মানে বিজনেস চালানোর জন্য আমার ক্যাপিটাল টাকা দরকার, শেয়ার আর মার্কেট থেকে লোন নিতে পারি। তো শেয়ার বলতে ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে। প্রেফারেন্স শেয়ার থেকে আমি টাকাটা নিই এখন, তো ওদের টাকা ফেরত হবে, বলো না আমি এত বছর পর ফিরিয়ে দেবো। টাকাটা ফেরাতে গেলে তাহলে তো আমার টাকা নিয়ে আসতে হবে, নাহলে আমি ফেরাবো কি করে? তো ওই টাকাটার জন্য আমি মার্কেট থেকে লোন নিতে পারি, মানে ডিবেঞ্চার ইস্যু করে, বা ইকুইটি শেয়ার ইস্যু করতে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারি। বলছে তুমি প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিবেঞ্চারের টাকাটা ইস্যু করে ওই প্রেফারেন্স শেয়ার শোধ করবে, এটা কিন্তু অ্যালাউ করবে, এটা বলেছে। তাহলে এটা নিশ্চয়ই আশা করি মাথার মধ্যে ঢুকে গেল না? এই কোশ্চেন যাই দিলে এটা ভুল হবে না, এটা তো অ্যাটলিস্ট ভুল হবে না। এটা তুই এর উপর বোর্ডে অঙ্ক করো 5th সেমিস্টারে, তাই না? 5th সেমিস্টারে রিডেমশন, ডিবেঞ্চার শিখবো, রিডেমশন, প্রেফারেন্স শেয়ার শিখবো, সব শিখবো। তো বুঝতে পারি তো? টেনশন বুঝতে পেরেছি, মাথায় ঢুকে তোদের? বলছে বাইব্যাক অফ শেয়ার, এই বাইব্যাক 5th সেমিস্টারে উঠবি, বাইব্যাক অফ শেয়ার। বাইব্যাক জিনিসটা কি আমি তোকে বলি, বাইব্যাক জিনিসটা কি শুনে রাখ। এই কোম্পানিটা না, এই যে কোম্পানি অ্যাক্ট করছিস না, কোম্পানি ল একটা অ্যাকাউন্টস বেসে অনেক অ্যাকাউন্টসে মিল পাই 5th সেমিস্টারে গিয়ে। কোম্পানি বাইব্যাক মানে কি? প্রেফারেন্স শেয়ার যদি আমি বিজনেস করার জন্য প্রেফারেন্স শেয়ারের টাকা নিই, ওদের টাকা একটা সময় পর রিডিম করতে হয়। প্রেফারেন্স শেয়ার টাকাকে শোধ করাকে বলা হয় রিডেমশন অফ প্রেফারেন্স। রিডেমশন মানে বুঝিস তো, শোধ করাকে বলা হয় রিডেমশন। স্যার ডিবেঞ্চার রিডিম করলে রিডেমশন অফ ডিবেঞ্চার। এবার ইকুইটি শেয়ারের টাকাটা কখনো বাইব্যাক কথাটা ইউজ করা হয় ইকুইটি শেয়ারের ক্ষেত্রে। এখন যে কোম্পানির মালিক ও শেয়ার লাগালো, ইকুইটি শেয়ার লাগালো, আমি টাটা কোম্পানি শেয়ার কিনলাম, ইকুইটি শেয়ার দিলাম, আমি এই শেয়ারটাকে ব্যাক করলাম, বাইটাকে ব্যাক করলাম, বুঝতে? এটাকে বাইব্যাক। অ্যাকচুয়ালি বাইব্যাক অফ শেয়ার কোন কোম্পানির ক্ষেত্রে হয় জানিস? মানে বেসিক্যালি এটা ইকুইটি, বেসিক্যালি নেই, ইকুইটি শেয়ারের ক্ষেত্রেই বাইব্যাকটা পসিবল, অন্য কোনো শেয়ার আমি জানি না এখানে কোশ্চেন কি দিয়েছে। বলছে কি বাইব্যাক অফ শেয়ার মে বি
মেড ফ্রম এক্সিস্টিং শেয়ার হোল্ডার, ওপেন মার্কেট এমপ্লয়। আচ্ছা এখানে একটু কোশ্চেনটা অন্য দিয়েছে, তো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে বলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুই লিখতে পারবি। ধর বললো বাইব্যাক শেয়ার, কোন শেয়ারটা তুই পসিবল, ঠিক আছে, ইকুইটি শেয়ার দিল, প্রেফারেন্স শেয়ার দিল, ডিবেঞ্চার দিল, আর অন্য একটা পয়েন্ট দিল, কার ক্ষেত্রে ইকুইটি শেয়ারটাতে বাইব্যাক হয়। তো এখানে বলেছে এক্সিস্টিং শেয়ার হোল্ডার, ওপেন মার্কেট এমপ্লয়, মানে বাইব্যাক অফ শেয়ার। আরে ভাই বাইব্যাক অফ শেয়ার কেন? বাইব্যাক, তুই শেয়ার কিনেছিস, সেই শেয়ারটাকে ব্যাক করে দিচ্ছিস, বাইটাকে ব্যাক করে দিচ্ছিস, বুঝতে পারলি তো? মানে আজকে ধর আমি বিজনেস কোম্পানি চালানোর জন্য আমি কোম্পানিকে 1 লাখ টাকা দিয়েছি, আমি আমার 1 লাখ টাকা ফ্রি দিই, বাইটাকে ব্যাক করছি। তো যে কেউ হতে পারে, এমপ্লয়ি হতে পারে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডার। আরে তুই ধর 11 থেকে এখানে বসছিস, তুই তো এক্সিস্টিং স্টুডেন্ট, এখন যদি কোনো নতুন স্টুডেন্ট বসে, নতুন স্টুডেন্টের সেটা তো আলাদা, ও নিউ ক্যান্ডিডেট। কিন্তু এক্সিস্টিং কাকে বলে? স্যার বুঝতে পেরেছি, আমি ধরুন, আপনি ধরুন আগে ওই কোম্পানি থেকে আগেই শেয়ার, আপনি এক্সিস্টিং শেয়ার হোল্ডার। এবার একটা কথা বলে দিই, এটা করতে করতে আরেকটা কোশ্চেন মনে পড়ে গেল, রাইট শেয়ার। রাইট শেয়ার কারা কিনতে পারে জানিস তো? এক্সিস্টিং শেয়ার হোল্ডার। এগুলো সব দেখ একটা করতে করতে একটা একটা বেরিয়ে আসছে। তো রাইট শেয়ার কারা কিনতে পারে? এক্সিস্টিং শেয়ার হোল্ডার, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? তাই মাথায় রাখতে হবে, একটা করতে করতে অনেক কিছু চলে আসবে এর মধ্যে, সব অ্যাকাউন্টসের জিনিস বলছি। তাহলে কি বলেছে? বাইব্যাক অফ শেয়ার মে বি মেড ফ্রম এক্সিস্টিং শেয়ার হোল্ডার, ওপেন মার্কেট এমপ্লয়, সবাই করতে পারে, বুঝতে পারলি তো? এটা আমরা কিন্তু শুধু এই কোশ্চেনে ফোকাস করি, এর সঙ্গে যত জিনিস টুকটাক মাথায় আসে সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে তো? বলি 15 নম্বর বলে ডিম্যাট। ডিম্যাট তো নাম শুনিস, কি রে তোরা সবাই শুনিস? ডিম্যাট পড়েছিলি কিন্তু ক্লাস 12 এ, মনে পড়ে বিজনেসে বলছে ডিম্যাট শেয়ার মার্কেটে, তুই যদি শেয়ার মার্কেটে শেয়ার কিনতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে তুই কি করে শেয়ার কিনবি? তো ডিম্যাট, সেই ডিম্যাটের কথা বলেছে। বলছে ডিম্যাট সিগনিফাই কনভার্সন অফ এ শেয়ার সার্টিফিকেট ফ্রম ইটস ফর্ম টু ইলেকট্রিক ফর্ম। এটা ফিজিক্যাল হবে, ফিজিক্যাল, অ্যানসারটা ফিজিক্যাল। 16টা ড্যাশ ক্যাপিটাল মিন্স such part of capital which has been called up for payment। দেখ তোরা তো এটা কি শেখাবো বল তোদের? তোরা তো ক্লাস 12 এ ইস্যু শেয়ার করছো, মানে কি ছিল স্যার? অথরাইজ ক্যাপিটাল ছিল, মানে অথরাইজ ক্যাপিটালের আরেকটা নাম কি? রেজিস্টার্ড ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল আরেকটা নাম রেজিস্টার্ড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, ঠিক আছে তো? এটা কি? এটা মানে হচ্ছে, এটা হচ্ছে এমন একটা ক্যাপিটাল, এর বেশি তুই কখনো শেয়ার ইস্যু করতে পারবি না। অথরাইজ ক্যাপিটাল পর কি পড়েছি? সেই ইস্যুড ক্যাপিটাল পড়েছি, সাবস্ক্রাইব ক্যাপিটাল পড়েছি, কলড আপ ক্যাপিটাল পড়েছি, পেড আপ ক্যাপিটাল, এত কিছু পড়েছিস তুই, তাই তো? সবকিছু নিশ্চয়ই নলেজের মধ্যে আছে। এখানে কি বলেছে? কোন ক্যাপিটাল, মানে কলড আপ ক্যাপিটাল মিন্স সাচ পার্ট অফ দা ক্যাপিটাল। এটা কলড আপ ক্যাপিটাল পার্ট এর, কলড আপ মানে যেই টাকাটা কল করা হয়েছে, ঠিক আছে? কল করা হয়েছে, ঠিক আছে? which has been called for payment, মানে পেমেন্ট করার জন্য কল করেছে। কার? পেমেন্ট করার জন্য কল করেছে, শেয়ার হোল্ডারকে বলছে ভাই আমাদের টাকাটা দিয়ে যাও, কল করেছে, ডেকেছে, কল মানে ডাকা। তো এইগুলো বুঝতে পারছিস সেগুলো তো দেখে। দেখ এখন যে এখন মানে এখন রিসেন্ট যে কোশ্চেনগুলো পড়ালাম সেগুলো কি অনেকটা অ্যাকাউন্টস বেস কোশ্চেন হয়েছে কি? অ্যাকাউন্টস বেস। তো লটা খুব ইজি জিনিস, লটা খুব টাফ না, একটু পড়তে হবে। বলছে এভরি কোম্পানি শ্যাল হোল্ড আ ফার্স্ট মিটিং, every company shall hold a first meeting of the board of directors within days, ঠিক আছে, of the date of incorporation। তো কত? 30 দিন। দেখো কমন জিনিস, এটাও পড়ে রাখতে, মনে রাখতে হবে। এটা কি পয়েন্ট হিসেবে সাজাতে পারিস, কি পয়েন্ট? 30 দিন, এই দিনটা ভাইটাল, ঠিক আছে তো? 30 দিন। বলছে এভরি কোম্পানি শ্যাল অবজার্ভ, ঠিক আছে, ড্যাশ স্ট্যান্ডার্ড উইথ রেসপেক্ট টু জেনারেল এন্ড বোর্ড মিটিং। কি হবে এটা? এটা 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 বলেছিলাম আমি, বল আবার বলছি। এভরি কোম্পানি, হ্যাঁ, সেক্রেটারিয়াল, ঠিক। এভরি কোম্পানি শ্যাল অবজার্ভ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস উইথ রেসপেক্ট টু জেনারেল এন্ড বোর্ড মিটিং। 19 নম্বর কি বলেছে? বলছে ড্যাশ ইজ দ্য আউটকাম অফ এনি ভ্যালিড মিটিং। যে কোনো ভ্যালিড মিটিং এর আউটকাম হিসেবে কি বেরিয়ে আসে? রেজলিউশন। তাহলে তোমরা জানতে হবে রেজলিউশন জিনিসটা কি। তোকে জানতে হবে রেজলিউশন জিনিসটা কি। শর্টে রেজলিউশন, স্যার রেজলিউশন হচ্ছে আউটকাম অফ এনি ভ্যালিড মিটিং, যে কোনো মিটিং ভ্যালিডের কি আউটকাম হচ্ছে রেজলিউশন। তুই ভাব মিটিং করতে গেলে রেজলিউশন তো হয়, তুই তো নোটিশ পড়বি, নোটিশ পড়েছিস বা পড়বি, ওখানে রেজলিউশন পড়বি, বারবার রেজলিউশনের কথাটা আসবে, বারবার দেখবি রেজলিউশন কথাটা লেখা হবে, ঠিক আছে? আর রেজলিউশন নতুন শুনিসনি, তোরা যখন শেয়ারের ন্যারেশন লিখতে গেলি অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট বোর্ড রেজলিউশন লেখা থাকতো না, ঠিক আছে তো? 20 নম্বর বলেছে নোটিশ অফ দা অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং ফুল ফর্ম এজিএম, এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং। আমি কি বলেছিলাম? ডিসি যে করব ফার্স্ট বোর্ড মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং করতে বলেছিলাম না? তো বলছে নোটিশ অফ দা অ্যানুয়াল জেনারেল মিটিং শ্যাল বি গিভেন, ঠিক আছে? এটা কি? এভরি মেম্বার। নোটিশটা কাদের দেবে ভাই? সবাইকে দেবে।
তারা বলেছে দ্য পারসন এন্টাইটেলড টু শেয়ার কনসিকুয়েন্স অফ ডেথ অডিটর অল অফ দেম হয় आंसरটা হবে অল অফ দেম। তাহলে দেখ আমরা দেখতে দেখতে হাসতে খেলতে 20টা পয়েন্ট পড়িয়ে দিলাম, তাই না? হাসতে খেলতে 20টা পয়েন্ট পড়িয়ে দিলাম। এবার আমরা 2 নম্বর 2 এর দাগের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে তো? 2 এর দাগের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখ এবার আমরা কি করব, 2 এর দাগের কোশ্চেন, তাই তো? কি বলছে অন দা বেসিস অফ পাবলিক পার্টিসিপেশন, ঠিক আছে? পাবলিক পার্টিসিপেশন বলছে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস ক্যান বি টু টাইপস লাইক প্রাইভেট পাবলিক, ঠিক আছে? আবার বলছি অন দা বেসিস অফ পাবলিক পার্টিসিপেশন মানে কিসের বেসে বলছে? পাবলিক পার্টিসিপেশনের বেসে। কি বলেছে? কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, ঠিক আছে তো, ক্যান বি টু টাইপস। তার মানে দেখ অনেকগুলো বেস হয়, তার মধ্যে এখানে কিসের বেস বলে? পাবলিক পার্টিসিপেশনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ার দু ধরনের হয়, একটা কি একটা প্রাইভেট আর একটা পাবলিক, ঠিক আছে? 2 নম্বর কোম্পানি ইনকর্পোরেট নেভার কি বলেছে? কি হবে? নেভার ড্যাশ ইট হ্যাজ ড্যাশ। এটা আমি তোদের কোন ক্লাসে পড়েছিলাম? ক্লাস 12 এ, যখন আমরা কোম্পানি জিনিসটা কি পুরো বুঝিয়েছিলাম ইস্যু অফ শেয়ার করার আগে। ওখানে বলেছিলাম কোম্পানির মৃত্যু বলে কিছু হয় না, কোম্পানিতে পারপিচুয়াল এক্সিস্টেন্স বলেছিলাম না, চিরস্থায়ী অস্তিত্ব আছে কোম্পানি। আজ ধর কি বলবো, ধর টাটা কোম্পানি, রতন টাটা, ওরা সবাই মিলে বোর্ড মিটিং করছে, সবাই মারা গেল, তবু টাটা কোম্পানি কোনোদিন ধ্বংস হবে না, এটা বলেছিলাম পারপিচুয়াল এক্সিস্টেন্স। এখানে এটাই হবে অ্যানসারটা। তাহলে বুঝতে পেরেছিস কি কোন অপশনটা হবে এখানে, ঠিক আছে? আর কোম্পানি ইনকর্পোরেট মানে কোম্পানির কখনো মৃত্যু হয় না, কোম্পানি আর্টিফিশিয়াল, কৃত্রিম। আমরা যেমন একটা মানুষ, আমরা যে কোনো দিন মরে যেতে পারি, কিন্তু কোম্পানি কখনো মৃত্যু ঘটবে না, ঠিক আছে? কোম্পানি কোনোদিন মৃত্যু ঘটবে না। কোম্পানিকে কে মারতে পারে? ল। কোম্পানিকে মারতে পারবে ল ছাড়া কোম্পানি কেউ মারতে পারে না। কোম্পানি তৈরি করে ল আর কোম্পানিকে মারবেও ল, ঠিক আছে? তাই এখানে কি বলছে দেখ, কোম্পানি ইনকর্পোরেটেড নেভার ডাইস, বুঝতে পারলি পয়েন্টটা কি? and it has perpetual existence, চিরস্থায়ী অস্তিত্ব আছে। এই পয়েন্টটা বুঝলি? এটা তো কমন কোশ্চেন না? হ্যাঁ তুই আগে বাংলায় বলি, এখানে ইংলিশ, এইটাই তফাৎ, আর কিছু না। আর ও তো বাংলাতেও দিয়ে দেবে কোশ্চেন, তবে আমার মনে হয় যখন পড়বি না ইংলিশ ভার্সনটা পরে অনেক কিছু ক্লিয়ারিটি চলে আসবে। দুটোই দেখবি ক্ষতি কোথায়। 3 নম্বর বলেছে ডরমেন্ট কোম্পানি মিন্স আ কোম্পানি পরে আগে আছে ডরমেন্ট কোম্পানি বলতে কোন কোম্পানিকে বোঝায়? ডরমেন্ট কোম্পানি বলতে সেই ধরনের কোম্পানিকে বোঝায় which is formed for and has been carrying on any future project and accounting transaction। তার মানে ডরমেন্ট কোম্পানি কাকে বলে মাথায় রাখো। ডরমেন্ট কোম্পানি কি এখান থেকে পড়লি তাহলে তোকে পড়তে হবে হোয়াট ইজ ডরমেন্ট কোম্পানি, বুঝতে পারলি তো? ডরমেন্ট কোম্পানি জিনিসটা কি তোকে তোর পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে, তোকে মাথায় রাখতে হবে। এই জন্য মাথায় রাখো হোয়াট ইজ ডরমেন্ট কোম্পানি। হ্যাঁ স্যার, ডরমেন্ট কোম্পানি সেই কোম্পানিকে বোঝায় which is formed for and has not been carrying on any future project and accounting কি বলেছে ট্রানজাকশন। 4 নম্বর which one is not a feature of company। ভাই এটা তুই নিজেই জানিস, এটা তুই পড়ছি তোর ক্লাস 12 এ যখন অ্যাকাউন্টসের এমসিকিউ আসছে লেখা থাকতো, মনে পড়ছে? কোনটা জয়েন্ট স্টক কোম্পানির বৈশিষ্ট্য নয় লেখা থাকতো, মনে পড়ছে? বলছে which one is not the feature of company। দেখ আচ্ছা কোম্পানি যে ফিচার, কোম্পানির লায়াবিলিটি কি হয়? লিমিটেড নাকি আনলিমিটেড? লিমিটেড লায়াবিলিটি। কোম্পানির লায়াবিলিটি কি? লিমিটেড, তাই তো? তো ঠিক আছে, বলছে কোনটা ফিচার নয়, ভালো করে শোন, কোনটা ফিচার নয়? স্যার কোম্পানি ফিচার তো লিমিটেড লায়াবিলিটি, ঠিক আছে। তারপর সেপারেট প্রপার্টি বা সেপারেট এন্টিটি, হ্যাঁ ঠিক তো, এটা তো ঠিক। আমরা সলোমন সলোমনের কেস বুঝিয়েছিলাম, ঠিক আছে। তারপর রেজিস্টার্ড অফিস, আরে কোম্পানি ক্রিয়েট করতে গেলে রেজিস্টার্ড অফিস হতেই হবে, তিনটেও ঠিক। স্যার ইউনিটি অফ কমান্ড, এটা কিন্তু কোম্পানির ফিচারস নয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর the policy of dash by the court is known as the doctrine of lifting the veil of corporation। কি হবে? finding out truth। তাহলে এটা ভালো করে পড়বি, ঠিক আছে তো? তারপর 6 নম্বর কি বলেছে? মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর অফ প্রাইভেট। আচ্ছা এই নোটগুলো পড়বি, কি করবি? প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, আমরা যদি তুই ভালো করে ডিফারেন্স করিস তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রাইভেট কোম্পানি বলতে কি বোঝায়? এর মধ্যে কজন মেম্বার থাকে? মিনিমাম কজন মেম্বার, ম্যাক্সিমাম কজন মেম্বার। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি মিনিমাম মেম্বার, ম্যাক্সিমাম মেম্বার। আর কি বলবি? স্যার কত বোর্ড অফ ডিরেক্টর থাকে, ঠিক আছে তো? কারণ
ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর, এগুলো সব তোকে পড়তে হবে, কারণ যে কোনো কোশ্চেন আসতে পারে, মেম্বারই আসবে এমন কথা নেই, ঠিক আছে? তো এখানে কি বলেছে পড়ি কোশ্চেনটা, বলতে মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর অফ প্রাইভেট এন্ড পাবলিক কোম্পানি। তাহলে এখানে একটু নোট করে নিই, মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর ডট, এটা প্রাইভেট আর কি পাবলিক, তাই তো? মিনিমাম কি পয়েন্টটা কি, মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, কি লিখলাম, মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর। তো মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর প্রাইভেট কোম্পানিতে কয়জন থাকবে, দুজন, আর পাবলিক কোম্পানিতে তিনজন। তাহলে এর মনে রাখতে হবে তোকে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে, ভুলবি না কিন্তু। মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম কোথায় কোথায় 15 জন বল, প্রাইভেটে না, দুটোতেই 15 জন, দুটোতেই 15 জন। ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর 15 জন। এইগুলো হচ্ছে নোট, এইগুলোকে বলে নোট। হয়তো এইবার পরীক্ষায় এসেছিল 18 সালে মিনিমাম এসেছিল, দেখা গেল তোর ম্যাক্সিমাম চলে আসবে, তো জেনে রাখতে হবে এগুলো। বলবি আমার ইয়ারে তো আসেনি ম্যাক্সিমাম, সেটা তো কোনো কথা না, ঠিক আছে? তারপর কি বলেছে, নেক্সট বলেছে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইন দা কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং, এখানে চারটি অপশন দিয়েছে, বলছে কোনটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে মোয়া, মোয়ার কন্টেন্টে কোনগুলো পড়ে না। তাহলে তোকে জানতে হবে, তোকে কি পড়তে হবে, কি পড়তে হবে স্যার, মোয়ার কন্টেন্টে কি কি পড়ে। তাহলে বুঝতে পারলি তো, মোয়ার কন্টেন্টে কি কি পড়ে। তুই দেখ, তুই বাংলায় পড়েছিলি, ক্লাস 11 যখন বিজনেস স্টাডিজ পড়েছিলি, ওখানে ছিল, ওখানে মোয়া ছিল, মেমো, পরিমেল বন্ধ, পরিমেল নেওয়া বলে পড়েছিলি, ওখানে ওদের মধ্যে ডিফারেন্সটাও পড়েছিলাম, ঠিক আছে? তো বলছে মোয়ার মধ্যে কি কি পড়ে, এখানে বলছে কোনটা পড়ে না। তাহলে তো তুই যদি কি করে বলতে পারিস, তোকে তো জানতে হবে কোনগুলো পড়ে, তাই না? তার মানে এখানে যে অপশন আছে কোনগুলো পড়ে, তাহলে তোকে দেখে নিতে হবে। স্যার নেম ক্লজ পড়ে, তারপর রেজিস্টার্ড ক্লজ পড়ে, অবজেক্ট ক্লজ, তিনটেই পড়ে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টর ক্লজ কিন্তু ওর মধ্যে থাকে না। তাহলে এইভাবে পড়তে হবে, কোনটা পড়ে না তুই মুখস্থ থাকবে না, তোকে মুখস্থ রাখতে হবে কি মোয়ার মধ্যে কোন কোনগুলো পড়ে, এরকম ভাবে পড়তে হবে তোকে, ঠিক আছে? তারপর কি বলেছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ প্রমোটার, মানে প্রমোটারের ইম্পর্টেন্ট ফাংশন কি, প্রমোটার তোরা পড়েছিলি, প্রবর্তক বলে, মনে পড়ছে? ওই চ্যাপ্টারে পড়েছিলাম আমরা বিজনেস ক্লাস 12 এ, সরি ক্লাস 11 এ পড়েছিলাম প্রমোটার, ঠিক আছে? প্রমোটারের ইম্পর্টেন্ট ফাংশন কি, বলছে একটা ইম্পর্টেন্ট ফাংশন বলো, বলছে ডিসকভারি অফ আইডিয়া। আরে তুই বিজনেস করবি, তার আইডিয়াটা কে ডিসকভার করবে, প্রমোটারকে তো আইডিয়া করতে হবে, ঠিক আছে? ডিসকভার করতে হবে। ডিটেইল ইনভেস্টিগেশন প্রমোটারকে করতে হবে, আর কি অ্যাসেম্বলিং রিসোর্সেস সব প্রমোটারকে করতে হবে, তিনটেই কারেক্ট অ্যানসার, তাই তো? তাহলে তুই এগুলো পড়ে রাখলি আছে, তাহলে এখান থেকে কি পড়বো, ফাংশন অফ প্রমোটার, ঠিক আছে? আরে এই পয়েন্টগুলো নোট কর, বুঝতে পারছিস তো? তারপর যে প্রসপেক্টাস ইনক্লুডস, প্রসপেক্টাসের মধ্যে কি কি পড়ে, দেখ প্রসপেক্টাস, এগুলো প্রসপেক্টাস মানে জানিস তো, এই প্রসপেক্টাস মানে জানিস তো বিবরণী পত্র, এর মধ্যে কি কি পড়ে, প্রসপেক্টাস মানে কি কি পড়ে। তো বলছে সেলফ, কি বলছে, সেলফ প্রসপেক্টাস, রেড হেরিং প্রসপেক্টাস, ডিমড প্রসপেক্টাস, এগুলো সব পড়াই পড়ে, ঠিক আছে? তো 10 নম্বর, আ কোম্পানি ক্যান চেঞ্জ ইটস নেম, মানে কোম্পানি তার নামটা চেঞ্জ করতে, কোম্পানি ক্যান চেঞ্জ, কোম্পানি চেঞ্জ করতে পারছে ইটস নেম বাই পাসিং স্পেশাল রেজলিউশন ইন আ জেনারেল মিটিং অফ দ্য মেম্বার অফ দ্য কোম্পানি। তার মানে বুঝতে পারলি কোম্পানি তার নামটা চেঞ্জ করবে, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করতে পারে, বাই পাসিং স্পেশাল রেজলিউশন, তোকে স্পেশাল রেজলিউশন পাস করতে হয়, ঠিক আছে? কোথায়, জেনারেল মিটিং এ, জেনারেল মিটিং এ তোকে স্পেশাল রেজলিউশন পাস করতে হবে অফ দ্য মেম্বার অফ দ্য কোম্পানি, ঠিক আছে? তো বলছে 11 নম্বরটা কি বলছে, ড্যাশ লাইবিলিটি ফর মিস স্টেটমেন্ট ইন প্রসপেক্টাস ইন গিভেন ইন সেকশন, ঠিক আছে? তো তাহলে কোন লাইবিলিটি, কি লাইবিলিটি, ক্রিমিনাল লাইবিলিটি, ক্রিমিনাল লাইবিলিটি ফর মিস স্টেটমেন্ট ইন প্রসপেক্টাস ইন গিভেন সেকশন 34। তাহলে তুই 34 সেকশনটা পড়ে যাবি, সেকশন 34টা পড়ে যাবি, সেকশন 34, 35 এ সিভিল আছে, তাহলে সেকশন 35 এ কি বললাম, 35 এ সিভিল, 35 এ সিভিল আর 34 এ কি ক্রিমিনাল, তাই তো? 34 এ ক্রিমিনাল আর 35 এ সিভিল, ঠিক আছে? এগুলো সব ছোট ছোট পয়েন্ট পড়া হয়ে গেল, মানে হয়ে গেল, একবারে একটা ফটো ক্লিক করে নিন, ঠিক আছে? 12 নম্বর কি বলছে, আ কোম্পানি ওয়ান্টস টু শিফট
ইটস রেজিস্টার্ড অফিস ফ্রম পার্ক স্ট্রিট টু কলেজ স্ট্রিট, মানে কোম্পানি শিফট করছে তার রেজিস্টার্ড অফিস আগে কোথায় ছিল, আগে ছিল পার্ক স্ট্রিটে, সেখান থেকে কলেজ স্ট্রিট নিয়ে যাচ্ছে, ঠিক আছে তো। কলকাতা, নো রেজলিউশন ইজ রিকোয়ার্ড ফর সাচ ট্রান্সফার, এটা মিথ্যা কথা তো, এটা পুরোপুরি মিথ্যা কথা, তাই না? অবশ্যই লাগবে, তুই একটা জায়গায় অফিস সেখান থেকে অফিসটা চেঞ্জ করলি, তাহলে বলছে এখানে কি লাগবে, রেজলিউশন লাগবে, অবশ্যই রেজলিউশন লাগবে, রেজলিউশন ছাড়া তুই কি করে পাস করবি, তো সুতরাং হবে না, তাহলে মাথায় রাখতে হবে। 13 নম্বর বলছে আ ড্যাশ কোম্পানি মাস্ট হ্যাভ আ ড্যাশ ডিরেক্টর অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, বলছে লিস্টেড কোম্পানি কি হবে, লিস্টেড কোম্পানি মাস্ট হ্যাভ আ ওমেন ডিরেক্টর অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, তার মানে বুঝতে পারলি তো লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি লাগবে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি লাগবে, ওমেন ডিরেক্টর লাগবে, তাহলে এই যে এটাও পয়েন্ট মাথায় রাখতে হবে, নোট কিন্তু কোথায়, এটা অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013। নেক্সট কি ম্যানেজেরিয়াল পার্সোনাল, ঠিক আছে, অ্যাজ পার কোম্পানি 2013 এক্সক্লুড কস্ট অ্যাকাউন্টেন্ট, তাই তো, তাহলে কি ম্যানেজেরিয়াল পার্সোনাল অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 এক্সক্লুড কাকে করছে, কস্ট অ্যাকাউন্টেন্টকে। নেক্সট ডিরেক্টর আর ডেসক্রাইব ড্যাশ এন্ড ড্যাশ ইন দ্য কোম্পানি, ঠিক আছে, এজেন্ট আর ট্রাস্টিজ, ঠিক আছে। নেক্সট হু ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর অফ আ কোম্পানি, ঠিক আছে, হু ক্যান নট বি অ্যাপয়েন্টেড, ঠিক আছে, অ্যাজ ডিরেক্টর অফ কোম্পানি, বডি কর্পোরেট ঠিক, অ্যাসোসিয়েশন ঠিক, ফার্ম ঠিক, ঠিক আছে তো। হ্যাঁ বল হলো 17 নম্বরটা বলছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ড্যাশ ডিরেক্টর কমা ড্যাশ ডিরেক্টর অর ম্যানেজার ইজ গিভেন ইন সেকশন 196 অফ কোম্পানি অ্যাক্ট 2013, তার মানে 190 সেকশনটা পড়ে যাবে, 196 সেকশন 196 টাও পড়তে হবে তোকে, তো জানতে হবে সেকশন 196 এ কি বলা আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বলছে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হোল টাইম ডিরেক্টর অর ম্যানেজার ইজ গিভেন ইন দা সেকশন 190, তাহলে বুঝলি 196 এ কি বলা আছে, এটা তো পড়তে হবে, তাহলে পড়তে হবে 196 এ কি বলা আছে, এইভাবে পড়বে, অপশন এইভাবে জানতে হবে না, এইভাবে পড়বে 196 এর সেকশনগুলো দেখতে পাচ্ছিস তো। বলছে হোয়ার ফ্রম ডু দা বোর্ড অফ ডিরেক্টর ডেরাইভ দেয়ার পাওয়ার্স, ঠিক আছে, কি হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হবে, কোম্পানি অ্যাক্ট হবে, বোর্ড রেজলিউশন হবে, সবকটাই হবে। 19টা কি বলেছে, শেয়ার ক্যান বি ইস্যুড বাই পাবলিক কোম্পানি থ্রু পাবলিক অফার, প্রাইভেট প্লেসমেন্ট, রাইট অর বোনাস ইস্যু, সবকিছুর মাধ্যমে কিন্তু তুই শেয়ারটা ইস্যু করতে পারবি। 20 নম্বর বলছে দা কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে, দা ইস্যু অফ এনি প্রেফারেন্স শেয়ার হুইচ, আচ্ছা প্রেফারেন্স শেয়ার কত রকম আছে জানিস, প্রেফারেন্স শেয়ার বলতে পারবি, ভাই 8 রকম, কি কি বল দেখি, পার্টিসিপেট, নন পার্টিসিপেট, তারপর কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, ঠিক আছে তো, 6টা হলো, ঠিক আছে, 6টাই মানে 6টাই ছিল আমি, আচ্ছা ঠিক আছে, তাহলে আরো দুটো আছে, আরো দুটো আছে, 8টা আছে, 8টা, তাহলে এই 6টা বুঝলি, করে নিবি, এটা 8টা ভাগ করে নিবি, প্রেফারেন্স শেয়ারে কটা ভাগ আছে, তাহলে এখানে কি বলছে দা কোম্পানি অ্যাক্ট 2013 বলেছি আমি, পার্টিসিপেট নন পার্টিসিপেট বলেছি, প্রেফারেন্স শেয়ার হুইচ ইজ ইরিডিয়েবল, ঠিক আছে তো। 21টা কি বলেছে, আ প্রসপেক্টাস ফর শেয়ার অর ডিবেঞ্চার্স ক্যান বি ইস্যু অনলি পাবলিক কোম্পানি। 22টা কি বলেছে, বলছে সাবস্ক্রাইব ক্যাপিটাল ক্যান বি মোর দ্যান কলড আপ ক্যাপিটাল, ঠিক আছে তো, তার মানে বুঝতে পারছিস তো, কলড আপ ক্যাপিটাল, তাহলে কি, এটা তো অ্যাকাউন্টস জিনিস, এটা তো আর নতুন কিছু নয়, সাবস্ক্রাইব ক্যাপিটাল ক্যান বি মোর দ্যান কলড আপ ক্যাপিটাল, তাহলে সাবস্ক্রাইব ক্যাপিটাল কার থেকে বেশি হচ্ছে, বুঝতে পারছিস তো, কলড আপ ক্যাপিটাল হচ্ছে। The part of authorized capital which is called up only in the event of winding up is called reserve capital. তবে the debenture redemption reserve DRR shall be created out of profit of the company available for payment of dividend. DRR এটা এই পয়েন্টটা জানিস তো, এই যারা আইএসসি বা সিবিএসসি বোর্ড পড়ে এসেছে এরা এই পয়েন্টটা পুরো ভালো জানা, কারণ না ওরা তোদের ক্লাস 12 এ তোরা ইস্যু অফ ডিবেঞ্চার শিখেছিস, ওরা ইস্যু অফ ডিবেঞ্চারের পাশাপাশি রিডেমশন অফ ডিবেঞ্চার শিখেছিল। ডিবেঞ্চার রিডিম করার অনেকগুলো মেথড হয়, ঠিক আছে, প্রফিট থেকে রিডিম করা যায়, ক্যাপিটাল থেকে রিডিম করা যায়, তার মধ্যে একটা মেথড হচ্ছে ডিবেঞ্চার রিডেমশন মেথড, ঠিক আছে। তো ডিবেঞ্চার থেকে যখন প্রফিটের টাকা থেকে প্রফিট থেকে যখন টাকাটা শোধ করা হয় তখন ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে।
তো এটা তুই বলে স্যার আমরা শিখতে পারবো না, শিখতে পারবো আমরা যখন 5th সেমিস্টারে উঠবো ওখানে পুরো কর্পোরেট অ্যাকাউন্টিং ওখানে গিয়ে শিখবো সব ডিটেইলস। ডিবেঞ্চার রিডেম্পশন রিজার্ভ শ্যাল বি ক্রিয়েটেড আউট অফ দ্য প্রফিট অফ দ্য কোম্পানি। তাহলে ডিবেঞ্চার রিডেম্পশন রিজার্ভ স্যার কোথা থেকে ক্রিয়েট হয়? প্রফিট থেকে। আরে কোম্পানির প্রফিট থেকেই ডিবেঞ্চার রিডেম্পশন রিজার্ভ ক্রিয়েট হয় কোম্পানি। আর তাও যদি অসুবিধা এখন কি সামনে পড়ে কি করে দেখবি, আমার প্রচুর আইএসসি বলে অঙ্ক করে ডিবেঞ্চার রিডেম্পশন রিজার্ভ কি করে ক্রিয়েট করতে সবাই উপর বেস করে প্রচুর অঙ্ক করানো আছে, ঠিক আছে? তো যাই হোক, ডিবেঞ্চার রিডেম্পশন রিজার্ভ শ্যাল বি ক্রিয়েটেড আউট অফ দ্য প্রফিট, কোম্পানির প্রফিট থেকে ক্রিয়েট করতে হয়, এভেলেবল ফর পেমেন্ট অফ ডিভিডেন্ড। ঠিক আছে? 25 কি বলেছে? a person who has voted through e-voting ঠিক আছে, mechanism shall not be debarred from participation in the general meeting physically। ঠিক আছে? 25 হলো। 26 board comma the tribunal are the authority to call requisition EGM, requisition comma EGM। ঠিক আছে? 27 কি বলেছে? AGM can be held on, however it cannot be held public holiday, national holiday। ঠিক আছে? তার মানে বুঝতে পারছিস AGM টা কোন কোন দিন তুই না রাখতে পারছিস না, বুঝতে পারছিস কোন কোন দিন ন্যাশনাল হলিডে, পাবলিক হলিডে দেবে। এগুলো তো কমন কোশ্চেন। এ তো তুই মানে এই কোশ্চেনটা এমনই কোশ্চেন দিয়েছে তুই যদি নাও জানতি তবু এই অ্যানসারটা লিখে দিবি। তারপরে আরেকটা নোটিশ is a communication with the date, time and written place। ঠিক আছে? তারপর 29টা XYZ Limited is a public company, its number of member is more than 5000 quorum required to hold meeting for such company is 30 members। এটা ইম্পর্টেন্ট ভালো করে মাথায় রাখবি। এটা কি বলেছে? XYZ Limited একটা পাবলিক কোম্পানি, একটা পাবলিক কোম্পানি, its number of member is more than 5000, এই কোম্পানির মেম্বার কত? 5000 এর বেশি। ঠিক আছে? কোরাম রিকোয়ার্ড টু হোল্ড মিটিং হোল্ড করার জন্য কোরাম দরকার আছে। তাহলে কোন ধরনের? কি 30, বুঝতে পারছিস তো? মিনিমাম নাম্বার অফ কোরাম 30। মিনিমাম, তাহলে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তারপর বলছে 30 তাহলে সেকশন কি সেকশন করবি? 119(1) কি সেকশন বলেছে? সেকশনটা কি বলেছে আমাদের কি জানিয়েছে? 119(1) এই সেকশনটা কি নিয়ে ডিল করছে দেখতে হবে সব। বলছে ডিল করছে উইথ দ্য minutes of the proceeding of any general meeting of a company or of a resolution passed by postal ballot। তার মানে 119(1) তোকে করে রাখতে হবে। এই করে করে আমাদের 18 সালটা কমপ্লিট হলো। তো সুন্দর, কোনো কঠিন নেই এই ব্যাপারগুলো, একটু বইটা বারবার বলেছি বইটাকে মানে এই অ্যানসারগুলো করতে গেলে বইটাকে ভালো করে রিডিং করতে হবে, তাহলে খুব সুন্দর পারা যাবে। ঠিক আছে? এটা ফটো তুলে